বছর সমাপ্তির আগে সমাপ্তি ঘটে গেল এক রাজনৈতিক অধ্যায়। আবার সেই অধ্যায়ের সমাপ্তির সঙ্গে সঙ্গে নতুন এক অধ্যায়ের সূচনা ঠিক কোন পথে হবে তা নিয়েও প্রশ্ন তৈরি হয়ে গেল। খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে এক লহমায় গোটা বাংলাদেশে বদলে গেছে আলোচনার টপিক। খালেদা জিয়ার মৃত্যু কি বদলে দেবে বাংলাদেশের পরিস্থিতি? খালেদা সিম্প্যাথিতে কি বাংলাদেশে আসন্ন নির্বাচনে বাজিমাত করবে ওই বিএনপি? তারেক রহমানই কি তবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হতে চলেছেন? চাপা পড়ে যাবে মৌলবাদী এবং জামাতদের দাপাদাপি, বন্ধ হয়ে যাবে ভারতের বিরোধিতা? দেখুন, খালেদা জিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক বিতর্ক। মানুষটার মৃত্যু হলেও ওই বিতর্কের অবসান হবে কি? নাকি খালেদার আমলে বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া জঙ্গিবাদ ফের একবার মাথাচাড়া দেবে? যে ভারত বিরোধিতা এখন বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে, 1971-এর পর বাংলাদেশে প্রথম এই ভারত বিরোধিতা লক্ষ্য করা যায়, আর সেটা ছিল এই খালেদা জিয়ার আমল। ফলে সেই খালেদার মৃত্যুর পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বহু পুরনো কিডনির সমস্যা, গত নভেম্বরে ফুসফুসে সংক্রমণ এবং নিউমোনিয়া আর বার্ধক্যের কারণে 30শে ডিসেম্বর প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বছরের শেষে বাংলাদেশের ইতিহাসে আরও একটি অধ্যায়ের সমাপ্তি। বিএনপি নেত্রী খালেদার বর্ণময় রাজনৈতিক জীবনে পূর্ণচ্ছেদ পড়ল। যদিও ছেদ পড়েছিল তার অনেক আগেই। শেষ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে। হাসিনাকে যেমন পরিচয় দেওয়া হতো মুজিব কন্যা বলে, তেমন আবার খালেদাকে বলা হতো জিয়াউর রহমানের স্ত্রী। যদিও এই দুই নেত্রী রাজনৈতিক ক্ষেত্রে নিজ নিজ পরিচয় তৈরি করেছেন, তবে বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি। যদিও রাজনীতিতে বিতর্ক যেন অঙ্গাঙ্গিকভাবেই জড়িয়ে রয়েছে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার 6 বছর পরে 1977 সালে সেদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান। কিন্তু সেই অধ্যায়ও বিতর্কিত বলেই আলোচিত হয়ে এসছে গত কয়েক দশক ধরে। 1978 সালের 3রা জুন বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য প্রথম গণনির্বাচনে সেনাবাহিনীর প্রধান পদ থেকে লড়াই করেছিলেন ওই জিয়াউর রহমান। বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশের সংবিধান এবং আইন অনুযায়ী সরকারি কোনো পদে থেকে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে তো জিয়াউর ছিলেন কমান্ডার ইন চিফ, চিফ অফ স্টাফ এবং চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। সবার কাছেই তিনি সব আইন কানুনের ঊর্ধ্বে ছিলেন এবং তিনি নাকি ভাবতেনও সেটাও। সে কারণেই কি ক্ষমতার অপব্যবহার করেছিলেন ওই জিয়াউর রহমান? প্রশ্ন থাকছেই। তাছাড়া মুজিবুর রহমান হত্যার পেছনেও এই জিয়াউরের হাত রয়েছে বলেও বহু প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে যে জিয়া সেনাপ্রধান হবার পরেও বঙ্গবন্ধুর খুনি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। 1981 সালে এই জিয়াউর রহমান সেনা আধিকারিকদের গুলিতে খুন হবার পর একসময় রাজনীতিতে ইন্টারেস্ট না পাওয়া ওই খালেদা জিয়া একেবারে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। 1982 সালে স্বামীর প্রতিষ্ঠিত দল ওই বিএনপির সদস্য পদ গ্রহণ করেন তিনি। দলের সহসভাপতি হন 1983 সালে। এখানেও বিরোধীরা প্রশ্ন তুলেছেন খালেদার রাজনৈতিক বৈধতা নিয়ে। প্রশ্ন উঠেছে, কোনো দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অংশীদার না হয়েও কিভাবে ক্ষমতার আসনে আসীন হলেন খালেদা জিয়া? জিয়াউর রহমান নিহত হওয়ার পর তাকে বিএনপির নেতৃত্বে আনার বিষয়টি সমালোচকদের মতে এটি ছিল একটি রাজনৈতিক শূন্যতা পূরণের কৌশল, যেখানে ব্যক্তিগত পরিচয় রাজনৈতিক যোগ্যতার চেয়েও অনেক বড় হয়ে উঠেছিল। অন্যদিকে আবার এটাও সত্য যে 1991 সালে খালেদার জনপ্রিয়তায় ভর করেই বাংলাদেশে ক্ষমতায় এসেছিল এই বিএনপি।
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন খালেদা জিয়া। 1991 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর খালেদা জিয়া গণতন্ত্রের মুখ হয়ে উঠলেও খুব দ্রুত তার শাসনকাল একেবারে প্রশ্নের মুখে পড়ে। দুর্নীতি, প্রশাসনিক দক্ষতার অভাব এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তখন থেকেই জমা হতে শুরু করে ওই খালেদার বিরুদ্ধে। কিন্তু আসল বিতর্কের সূত্রপাত ঘটে 2001 সালের পর। এই সময়টাই খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। 3 দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকেছেন এই খালেদা জিয়া, প্রথমবার 1991 থেকে 1996 পর্যন্ত। 1996 সালের ফেব্রুয়ারিতে হওয়া নির্বাচনে জিতে দ্বিতীয়বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা। আর তৃতীয় এবং শেষবার 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এই শেষবারের সময়কালে অর্থাৎ 2001 থেকে 2006 সময়টিতে জিয়ার প্রশাসনের দলীয় আনুগত্যকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশ, আমলাতন্ত্র এবং স্থানীয় প্রশাসনে বিএনপি ঘনিষ্ঠদের প্রাধান্য দেওয়া হয় বলে বিরোধীরা অভিযোগ তুলতে থাকে। এর ফলে বাংলাদেশ সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তাছাড়া খালেদা জিয়ার শাসনকালের সবচেয়ে আলোচিত বিতর্কিত বিষয়টি হলো ওই হাওয়া ভবন। এই শেষের সময়টিতে খালেদা সরকারের অলিখিত ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠে ঢাকার হাওয়া ভবন। তখনই আলোচনায় এসেছিল তারেক রহমানের নাম। প্রধানমন্ত্রীর ছেলে দেশের সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন, এমন অভিযোগ তখন শুধু রাজনৈতিক মহলে নয়, ব্যবসায়িক মহল থেকে শুরু করে বিদেশি কূটনীতিকদের নথিতেও উঠে এসেছে। কোথাও বদলি হবে, কিংবা কোথাও টেন্ডার লাগবে, কোথাও মামলা উঠবে, সব রাস্তা গিয়েই মিশেছিল ওই একই ঠিকানায়, অর্থাৎ হাওয়া ভবন। এই সময়েই বাংলাদেশে মাথাচাড়া দেয় জঙ্গিবাদ, জেএমবি এবং অন্যান্য জঙ্গি সংগঠনের উত্থান ঘটে বাংলাদেশের মাটিতে। কিন্তু তার রুখতে ব্যর্থ হয়েছিল ওই জিয়া সরকার। অভিযোগ কিন্তু এমনটাই। 2005 সালে দেশ জুড়ে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনা বিএনপি সরকারকে ফের একবার প্রশ্নের মুখে দাঁড় করায়। এছাড়াও 2001 সালের নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, জমি দখল এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠতে থাকে বাংলাদেশ জুড়ে। খালেদা জিয়ার সরকারের এই প্রসঙ্গটি অস্বীকার করা নিয়েও জন্ম দেয় বহু বিতর্ক। আর বিএনপি তথা খালেদা জিয়ার সঙ্গে জড়িত এবং বাংলাদেশের রাজনীতির সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়গুলোর একটি হল 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগ সমাবেশে গ্রেনেড হামলা। অভিযোগ ছিল শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার প্রমাণ না মিললেও হামলার পর তদন্ত প্রক্রিয়া নিয়ে বহু প্রশ্ন আজও থেকে গেছে। 21শে আগস্টের পর যে দৃঢ় নেতৃত্ব আশা করা হয়েছিল তা দেখা যায়নি বলে অভিযোগ উঠেছিল বাংলাদেশের সর্বস্তরে। ঘটনার নৈতিক এবং রাজনৈতিক দায় স্বীকার না করা এবং পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের তদন্তে আগ্রহ না দেখানো খালেদা জিয়ার নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছিল। আর এরপর 2006 সালে ক্ষমতা হস্তান্তর ঘিরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংকট তৈরি হয়। অভিযোগ উঠেছিল যে বিএনপি নিজেদের অনুকূলে নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে চেয়েছিল, আর এর ফলেই নাকি বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয় এবং শেষ পর্যন্ত 1/11 মতন জরুরি অবস্থায় পৌঁছে যায়। তাছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজাপ্রাপ্ত হওয়া তার রাজনৈতিক জীবনের একটা বড় মোড়। সমর্থকেরা একে রাজনৈতিক প্রতিহিংসা বললেও আদালতের রায় তার ভাবমূর্তিতে গভীর ছাপ ফেলেছিল। সেখান থেকেই কার্যত তার রাজনৈতিক জীবন বিচ্ছিন্ন হতে শুরু করে, আর তারপর এবং তাকে কার্যত ওই রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপরের ঘটনা আপনাদের অনেকেরই জানা। খালেদা জিয়ার দীর্ঘ অসুস্থতা, কারাবাস এবং পরবর্তী গৃহবন্দিত্বের কারণে খালেদা জিয়া সক্রিয় রাজনীতিতে আর সেভাবে ছিলেন না। ফলে এই সময় বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এছাড়াও আরও একটি বিতর্কিত অধ্যায় ছিল 15ই আগস্ট। 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুদিনে নিজের জন্মদিন উদযাপন করা। তবে এসবই এখন অতীত। কিন্তু অতীত হবে কি এই বিতর্কগুলো? দেখুন,
এমনিতেই গত 2 বছরে সম্পূর্ণ বদলে গেছে ওই বাংলাদেশের রাজনৈতিক চিত্র, বরং বলা ভালো বদলে গেছে গোটা বাংলাদেশটাই। খালেদার চিরপ্রতিদ্বন্দ্বী হাসিনা সরকারের পতন ঘটলেও ক্ষমতায় এখন অন্তর্বর্তীকালীন সরকার। সামনেই নির্বাচন। দীর্ঘ সময় পেরিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন ওই জিয়াপুত্র তারেক রহমান। তারপরেই খালেদার প্রয়াণ কোন দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে? এই সিম্প্যাথির আবহে বাংলাদেশের মসনদ দখল করবে বিএনপি, প্রধানমন্ত্রী হবেন জিয়াপুত্র। বিএনপি সরকারে এলে কেমন হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, নাকি পুরো ঘটনা বইবে একেবারে সম্পূর্ণ অন্য খাতে? বদলের বাংলাদেশ বর্তমানে যেন স্বপ্ন এবং বাস্তবতার এক জটিল পরিসরে দাঁড়িয়ে রয়েছে। একদিকে গত 2 বছর ধরে চলা রাজনৈতিক উত্তাপ, আর অন্যদিকে 30শে ডিসেম্বর ইতিহাসের পাতায় সমাপ্তি ঘটেছে খালেদা জিয়ার প্রয়াণের মাধ্যমে। বাংলাদেশের তুলনায় রাজনৈতিক দৃশ্যপট আজ বদলে গেছে পুরোটাই। তাছাড়া গত কয়েক দশকে বাংলাদেশের রাজনীতির আলোচনায় চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে চলে আসা শেখ হাসিনা বনাম খালেদা জিয়া অধ্যায় মঙ্গলবার রক্তপাতহীনভাবেই শেষ হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী হলেও খালেদার প্রয়াণে সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা। তিনি লিখেছেন, প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। 2015 সালের ছবি পোস্ট করে আবার শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1971-এর পর ভারত ও বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক ছিল তা প্রথম বদলাতে শুরু করে ওই জিয়াউর রহমানের আমল থেকে। মুক্তিযুদ্ধের স্মৃতি তাজা হলেও 80-র দশকের শুরু থেকেই বাংলাদেশে ধীরে ধীরে ভারত বিরোধী মনোভাব লক্ষ্য করা যায়। জিয়াউর রহমানের পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এই জাতীয়তাবাদী আবেগকে রাজনৈতিক শক্তিতে পরিণত করে। ভারতের সঙ্গে সম্পর্ক তখন অনেক ক্ষেত্রেই সীমিত এবং শিথিল হয়ে পড়েছিল। খালেদার প্রথম দফা ক্ষমতায় তিস্তা চুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে মতের অমিল হলেও দুই দেশের মধ্যে বাণিজ্য এবং সীমান্ত ব্যবস্থাপনা বজায় ছিল। খালেদার বক্তব্যে দলীয় নীতিতে বাংলাদেশের ওপর ভারতের আধিপত্য বিস্তারের বিষয়টি বহুবার সামনে এসেছে। তবে শুধু তিস্তার জলবন্টন নয়, খালেদার আমলে সীমান্তে হত্যাকাণ্ড, ট্রানজিট ইস্যু, শিলিগুড়ি করিডর নিয়েও দিল্লির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে খালেদা জিয়া ভারতে এলেও সে সময় দুই দেশের মধ্যে সম্পর্কে যথেষ্টই টানাপোড়েন ছিল। খালেদা জিয়ার শাসনকালের শেষ দিকে ভারতের প্রতি তার দৃষ্টিভঙ্গি বেশ কিছুটা পরিবর্তন হতে লক্ষ্য করা যায়। মনমোহন সিংয়ের আমলে কিছু কূটনৈতিক যোগাযোগ স্থাপন হয়েছিল দুই দেশের মধ্যে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, খালেদা জিয়া ভারতের বিপক্ষে কথা বললেও কখনো ভারত বিরোধী নীতিতে দেশকে বিপদে ফেলেননি। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়া ভারতের বিরোধিতা করেছেন বটে, কিন্তু ভারতকে কখনো অস্বীকার করেননি। খালেদার পরবর্তী সময়ে শেখ হাসিনার শাসনকালে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছিল, যার প্রেক্ষিতেই নিজের সুরক্ষার জন্য সেই ভারতকেই বেছে নিয়েছেন শেখ হাসিনা। আর হাসিনার পরবর্তী সময়ে বাংলাদেশে ভারত বিরোধিতা এই মুহূর্তে চরমে পৌঁছেছে। এই অবস্থায় দীর্ঘ 17 বছর পর খালেদা পুত্রর দেশে ফিরে আসার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভারত বিরোধিতাই নয়, যেভাবে এই মুহূর্তে বাংলাদেশে মৌলবাদীদের দাপাদাপি শুরু হয়েছে, জঙ্গিবাদের অবস্থান পরিলক্ষিত হচ্ছে, অশান্তি, খুন এবং নারী নির্যাতন এখন বাংলাদেশের দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে, বিপন্ন সংখ্যালঘুদের জীবন, সেই মুহূর্তে তারেকের দেশে ফিরে আসা এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশের আম জনতার উচ্ছ্বাস নতুন ভাবনার সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও তারেককে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরছে এবং বলছে যে এই প্রত্যাবর্তন শুধুমাত্র একটি রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং একটি নতুন রাজনৈতিক যুগের সূচনাও হতে পারে। তারেক রহমানের বিতর্কিত অতীত কি আজ সত্যিই অতীত? তবে তারেক রহমানের মধ্যে যে বদল এসেছে তা বোঝাই যাচ্ছে। আজ যে বার্তা তিনি বাংলাদেশকে দিতে চাইছেন তা অন্তর্ভুক্তিমূলক, বহু সংস্কৃতিমূলক এবং সমন্বিত।
তিনি মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন এমন এক বাংলাদেশের যেখানে সম্প্রদায় বা পরিচয়ের ভেদাভেদ নয়, বরং মানুষের মৌলিক অধিকার, শান্তি এবং উন্নয়ন গুরুত্ব পাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তারেকের প্রত্যাবর্তনের ফলে বাংলাদেশের এই টালমাটাল রাজনৈতিক অবস্থা স্থিতিশীলতার পথে যেতে পারে। তবে তারপরেও কিন্তু প্রশ্নটা থেকে যায়, কারণ বাংলাদেশ এখন এমন এক সময় দিয়ে যাচ্ছে যেখানে পুরনো রাজনীতির ভাষা আর ওই কার্যপ্রণালী কোনো ভ্যালুই রাখে না। ফলে একদিকে তারেকের গ্রহণযোগ্য বার্তা মানুষের মনে আশা যেমন জন্মাচ্ছে যে একটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভিন্ন, অহিংস এবং অন্তর্ভুক্তিমূলক পথও সম্ভব বলে মনে করা হচ্ছে, অন্যদিকে আবার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সে দেশে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হচ্ছে, যেখানে মানুষ শুধু নেতাদের নয়, নিজেদের অংশগ্রহণ এবং দৃষ্টিভঙ্গিকেও মূল্য দেওয়া শুরু করেছে। সম্ভবত সে কারণে খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমানের কাঁধে এখন অনেক বড় দায়িত্ব। আর তা হলো কেবলমাত্র একটি দলকে নেতৃত্ব দেওয়া নয়, বরং সরকার হিসেবে একটি নতুন বাংলাদেশ নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তাছাড়া এখানে আরও একটি বিষয় বিবেচনা করতে হবে। বাংলাদেশ এখন আর একটা বড্ড সহজ এক রাজনৈতিক আঙিনা নয়। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা, মানবাধিকার, সামুদ্রিক নিরাপত্তা, সামরিক নিরাপত্তা, এসব মিলিয়েই একটি জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে একটি অন্তর্ভুক্তমূলক, শান্তিপূর্ণ এবং সহযোগিতামূলক নেতৃত্বের গুরুত্ব আরও বেশি হয়ে দাঁড়াচ্ছে। আর এখন সেই জায়গায় তারেক রহমান আদৌ নিতে পারে কিনা তা জানা যাবে অবশ্যই ওই নির্বাচনের পরে। তবে পথ খুব একটা যে মসৃণ নয় তা বলাই যায়। বিশেষত সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর সহিংসতার খবর যেভাবে আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি করছে, সেই সময় একজন সম্ভাব্য নেতা হিসেবে তারেককে এখন শুধুমাত্র দলকে নিয়ে এগোলে হবে না, বরং সমগ্র জাতিকে শান্তি এবং সমন্বয়ে পরিচালিত করার দায়িত্ব নিতে হবে, যা অত্যন্ত সহজ কিন্তু নয়। এছাড়াও সমস্যার কারণ আরও একটা হতে পারে, আর তা হলো ওই রাজনৈতিক আবেগ এবং হাদির মতন তথাকথিত নতুন সংগঠকদের জনপ্রিয়তা। বাংলাদেশের কিছু অঞ্চল এবং তরুণ সমাজ এক ধরনের উত্তেজনা অনুভব করছে, যা রাজনৈতিক নিয়ন্ত্রণের বাইরে যে কোনো সময় চলে যেতে পারে। আর এতে তারেককে ওই তরুণদের আস্থা ফেরাতে বা বজায় রাখতে মাঝামাঝি একটা ভারসাম্য রক্ষা করতে হবে, যাতে রাজনীতির উত্তাপ সহিংসতায় কখনো বদলে না যায়। এখন প্রশ্ন হলো, যদি তারেক ক্ষমতায় আসীন হয় তাহলে কি ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নত হবে? ভারতের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে অতীতেও রাজনৈতিক টানাপোড়েন দেখা গেছে, আর বর্তমানে তা চরম আকার ধারণ করেছে। তবে তারেকের প্রত্যাবর্তন কি আগামী দিনে উগ্রবাদী শক্তির বিরুদ্ধে ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা গ্রহণ করবে? কারণ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মানে আন্তর্জাতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক দিকগুলোকে সমন্বিতভাবে পরিচালনা করতে হবে। আর তা শুধু মুখের কথা নয়। আবার অনেক বিশ্লেষকদের মতে তারেককে অভ্যন্তরীণ মৌলবাদী দলের প্রতিক্রিয়া নিয়েও কাজ করতে হবে। উগ্রবাদকে রাজনৈতিক মঞ্চে কার্যত অগ্রাধিকার না দেওয়ার জন্য জোর দিতে হবে, না হলে সে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং আন্তর্জাতিক যোগাযোগের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে গোটা বাংলাদেশ জুড়ে রাজনৈতিক আবেগ এবং প্রত্যাশা তীব্র হচ্ছে। অনেকে আবার মনে করছেন যে তারেক সক্রিয় রাজনীতি এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে পারলে আগামী নির্বাচন এবং সরকারের কার্যক্রমে গ্রহণযোগ্যতা পেতে পারে। আবার অনেকে ভাবছেন শুধু ব্যক্তির জনপ্রিয়তাই যথেষ্ট নয়, নীতির বাস্তব রূপায়ণ এবং সংবিধানগত স্থিতিশীলতা বজায় রাখা ভীষণভাবে প্রয়োজন। সব মিলিয়ে কি বাংলাদেশ রাজনীতির এই নতুন অধ্যায় শান্তি এবং স্থিতিশীলতা, উন্নত সম্পর্ক সহ একটি নতুন পথ খুঁজে পাবে? খালেদা জিয়ার অধ্যায় শেষ হলেও তার উত্তরসূরি কি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে? যদিও এই প্রশ্নের উত্তরটা আমাকে ওই সময়ের ওপরেই ছাড়তে হচ্ছে। আজ এ পর্যন্তই। নমস্কার।